শিওর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই কুশলেই আছো। ইনফ্যাক্ট এই ডিফিকাল্ট সময়টুকুকে আমরা হয়তো জয় করতে যাচ্ছি। দুঃসময়ের যে বেড়াজাল ভেঙে আমরা সুসময়কে ছিনিয়ে আনবো, সেই প্রত্যাশায়, সেই দীপ্ত প্রত্যয়ে আজকের সেশনটি শুরু করতে যাচ্ছি। মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নিকট সেই প্রত্যাশা, সেই কামনা, সেই প্রার্থনা রেখেই কিন্তু আমরা আমাদের প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে চাই। শিক্ষার্থীরা, দ্বিতীয় বর্ষের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এই কোর্সের রিভিশন পর্ব চলছে, যেখানে আমরা বিভিন্ন ইস্যুগুলো বারবার রিভিউ করার চেষ্টা করছি। তো এই রিভিউ সেশনে আমরা দেখব যে আগের আলোচনাগুলোকে আমরা কতটুকু মনে রাখতে পেরেছি, কতটুকু আমাদের মেমোরিতে আছে, এবং সেখানে যদি কোনো ত্রুটি বা বিচ্যুতি থাকে বা কনসেপশনে যদি আমাদের কোনো ঘাটতি থাকে, সেটা আমরা রিকভার করার চেষ্টা করব। তো এই জন্য তোমাদের সদিচ্ছা প্রয়োজন। তোমরা যদি সচেষ্ট হও, তাহলে আমাদের কাজগুলো আসলে ফলপ্রসূ হবে। তোমাদেরকে বাদ দিয়ে আসলে কোনো কর্মপ্রচেষ্টাই কিন্তু আসলে সাফল্যমণ্ডিত হবে না। তো বারবার আসলে আমরা তোমাদেরকে একীভূত করতে চাই, তোমাদেরকে আত্মস্থ করতে চাই আমরা যা করছি তার সাথে। আমাদের বিশ্বাস যে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা আমাদের এই অভিপ্রায়, আমাদের এই মানসিকতাকে অনুধাবন করে এবং তারাও একটি ইতিবাচক ও গঠনমূলক মানসিকতা নিয়ে তাদের প্রত্যেকটি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা, ফিরে আসি টেক্সটে। তো যেহেতু আমরা সৃজনশীল ধারায় পড়াশোনা করছি, সৃজনশীল প্রশ্নোত্তর পদ্ধতিতে আমাদের একাডেমিক অ্যাক্টিভিটিসগুলো রান করছে, কাজে আমাদেরকে কিন্তু একটু হলেও আমাদের সুপ্ত মানসিকতা, সুপ্ত ভাবাবেগ, আমাদের যে সুপ্ত চিন্তা শক্তি, সেটাকে জাগ্রত করতে হবে। শুধু টেক্সট ভিত্তিক অনেকটা মুখস্থের মতো বিষয়গুলো যেন না হয়ে যায়, আমরা যেন জিনিসটাকে আমাদের বোধগম্য করতে পারি, বিষয়গুলো সম্পর্কে যেন আমাদের একটা সুস্পষ্ট ধারণা অর্জিত হয়। আমরা পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলাম, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ এই চ্যাপ্টারে। বিগত ক্লাসে আমরা দেখিয়েছি যে পরিকল্পনা কি, পরিকল্পনার পদক্ষেপগুলো আলোচনা করেছি। শিক্ষার্থীরা নিশ্চয়ই মনে আছে, যখন আমরা পরিকল্পনা সম্পর্কে বলেছি, সেটা তোমরা আমার মনে হয় এখন যথেষ্ট সমর্থ। যদি আজকে তোমরা এই মুহূর্তে আমার ফেসে থাকতা, আমার মুখোমুখি থাকতা, আমার মনে হয় যে সবারই হাত কিন্তু উঠে যেত এবং সবাইকেই আমাকে সুযোগ করে দিতে হতো তাদের বলার জন্য। তো এটা আমাদের জন্য একটু কষ্টের কারণ যে সরাসরি তোমাদের ইমপ্রেশন বা এক্সপ্রেশনটাকে আমরা অ্যাসেসমেন্টে আনতে পারছি না। তবে আমাদের এটা বদ্ধমূল ধারণা যে তোমাদের চিন্তা ভাবনাগুলো অবশ্যই একটা স্বচ্ছ পর্যায়ে আছে, তোমাদের কনসেপশনগুলো ক্লিয়ার মুডে আছে। তো পরিকল্পনা কি? আমরা যা কিছু করি সবকিছু কিন্তু আসলে পরিকল্পনার একটি ফল। আজকে এই যে 11টা বিশেষ সেশনে আমরা মিট করছি, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আসছি, সেটাও কি একটি পরিকল্পনার ফল নয়? আজকে যে তুমি ঘুম থেকে উঠেছো, তোমার প্রাতরাশ হয়েছে, তোমার দৈনন্দিন কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, তোমার পারিবারিক ইন্টারাকশনের মধ্য দিয়ে আসলে দিনের শুরুটা হয়, সবকিছুই কি পরিকল্পনার সাথে সম্পর্কযুক্ত নয়? গতকালকে কি আজকের দিনটা সম্পর্কে তোমরা ভাবনি? অবশ্যই ভেবেছ। এই যে আগাম ভাবনা, আগাম চিন্তা চেতনা, সেটাই কিন্তু আসলে পরিকল্পনা। আমি ঠিক পরের মুহূর্তে কি করব, আমি ঠিক পরের ধাপে কি করব, আগামী দিন কি করব, কিংবা আগামী বছর কি করব, কিংবা দেখা গেল যে 2025-এ কি করব, সেটা দীর্ঘমেয়াদী ভিত্তিতে ভাবাটাও কিন্তু পরিকল্পনার মধ্যে আমরা বিবেচনা করব। তাহলে আগামীর জন্য যে ভাবনা, সেটাই কিন্তু আসলে পরিকল্পনা। শিক্ষার্থীরা, আমি সবসময় চাই যে কোর্সটাকে তোমাদের উপযোগী করে প্রেজেন্ট করার, এবং সেক্ষেত্রে আমি কিছু কি টার্ম বা কি ওয়ার্ড ব্যবহার করি বা ওয়ার্ড টাইটেল ব্যবহার করি, যে টাইটেলগুলো যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে ওই বিষয়বস্তু সম্পর্কে
তুমি ধারাবাহিকভাবে স্ক্রিপ্টে প্রেজেন্ট করতে পারবা কিংবা বলতে পারবা। তাহলে পরিকল্পনাটা কি? পরিকল্পনা হচ্ছে আগামীর ভাবনা, আগামীর সুচিন্তিত ভাবনা, বা যেটাকে বলা হয় প্রাক্কলন। তাহলে যদি আমরা সহজ ভাষায় বলতে চাই যে আগামী দিনের, সামনের দিনের, পরবর্তী সময়ের যে ভাবনা, সেটাকেই কিন্তু আসলে আমরা পরিকল্পনা হিসেবে মূল্যায়ন করব বা বিবেচনা করব। দেখো, তারই ধারাবাহিকতা আমি কয়েকটা কি টার্ম দিয়েছি, এর উপরে কিন্তু আজকে আলোচনা চলবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে আজকে লক্ষ্য ও পরিকল্পনার যে সম্পর্ক সেই বিষয়টি আলোকপাত করার চেষ্টা করব। এখানে দেখো, প্রথম কিওয়ার্ডটা আমি দিয়েছি যে লক্ষ্য পরিকল্পনার অভিপ্রেত ফল বা এক্সপেক্টেড রেজাল্ট, বা আমরা যেটাকে ডিজায়ার্ড রেজাল্টও বলতে পারি। এরপরে দেখো, পরিকল্পনা লক্ষ্য অভিমুখী, দ্য প্ল্যানিং ইজ প্রোন টু অবজেক্টিভ। অর্থাৎ আমরা যে পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম, সেই বৈশিষ্ট্যে আমরা কি দেখেছি? যে পরিকল্পনা একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে ধাবিত হয়, নির্দিষ্ট লক্ষ্যের দিকে চলমান থাকে, একটি নির্দিষ্ট উদ্দেশ্যের দিকে সঞ্চালিত হয়, নির্দেশিত হয়। সেটাই হচ্ছে পরিকল্পনার লক্ষ্য অভিমুখিতা, বা আমরা যেটাকে বলা হয় দ্য অবজেক্টিভিটি, অর্থাৎ পরিকল্পনার উদ্দেশ্যমুখিতা। এরপরে আসো, পরিকল্পনা ও লক্ষ্য একে অপরের পরিপূরক। তো এই যে তিনটা স্টেটমেন্ট আমি এখানে বোর্ডে হাইলাইট করলাম, তার মধ্য দিয়ে কিন্তু আসলে পরিকল্পনার সাথে আমরা লক্ষ্যের যে সম্পর্ক সেটা চিহ্নিত করার চেষ্টা করব, এবং এই সম্পর্কটা কতটা নিবিড়, কতটা নিয়ন্ত্রিত, কতটা কাঠামোবদ্ধ সেটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? এখন লক্ষ্য পরিকল্পনার অভিপ্রেত ফল বিষয়টি দ্বারা আমরা কি বুঝতে পারি? যে পরিকল্পনার পেছনে থাকে একটি লক্ষ্য বা উদ্দেশ্য, একটি লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু পরিকল্পনা প্রণীত হয়। আবার উপযুক্ত পরিকল্পনা ছাড়া কিন্তু সঠিক লক্ষ্যে পৌঁছানো যায় না। কাজেই একটির সাথে অপরটির একটি নিবিড় সম্পর্ক আছে, একটি গভীর যোগসূত্র আছে। লক্ষ্য ছাড়া পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব নয়, আবার পরিকল্পনা ছাড়া, সঠিক পরিকল্পনা ব্যতীত আমরা আমাদের পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারি না। এদের মধ্যে একটি গভীর এবং পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। পরিকল্পনা লক্ষ্য একে অপরের পরিপূরক, এ কথাটার অর্থ কি? যে এই দুটো টার্মের মধ্যে, অর্থাৎ পরিকল্পনা এবং লক্ষ্য, এই দুটো বিষয়ের মধ্যে একটি প্রত্যক্ষ যোগসূত্র আছে। সূত্রটা কোথায়? যে একটিকে বাদ দিয়ে কিন্তু অপরটির কোনো কার্যকারিতা বা ফলপ্রসূতা থাকে না। আমি যদি লক্ষ্য স্থাপন করতে চাই, তাহলেও কিন্তু আমাকে সঠিক পরিকল্পনাটা গ্রহণ করতে হবে। ঠিক আছে? আবার সেই লক্ষ্যে যদি পৌঁছতে চাই, তাহলেও কিন্তু আমাকে উপযুক্ত বা কার্যকর পরিকল্পনার মাধ্যমে অগ্রসর হতে হবে। কোনো অবস্থায় একটি থেকে অপরটিকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ বা অবকাশ নাই। এই জন্য বলা হচ্ছে পরিকল্পনা ও লক্ষ্য একে অপরের পরিপূরক, বা যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি সাপ্লিমেন্টারি। দে আর ভেরি ভেরি ইন্টাররিলেটেড টু ইচ আদার, প্ল্যানিং অ্যান্ড অবজেক্টিভ। ওকে শিক্ষার্থীরা, এবার দেখো, আমি একটা কোয়ারি রেখেছি, একটা প্রশ্ন রেখেছি। আমার বোর্ডের দিকে লক্ষ্য করো। এই কোয়ারিটা কি? আসলে যে আমাদেরকে বিভিন্ন ধরনের উদ্দীপক দেওয়া হবে প্রশ্নপত্রে, সেই উদ্দীপকগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আসলে আমরা আমাদের প্রশ্ন বা জিজ্ঞাসার সাথে আমাদের বিষয়বস্তুকে একটু সম্পৃক্ত করি, তাহলে পরবর্তীতে পরীক্ষাতে আমাদের ভালোভাবে প্রেজেন্টেশন সম্ভব। সেই বাস্তবতার আলোকে কিন্তু আসলে আমি সবসময়
চেয়েছি যে তোমরা কিছু প্রশ্নের সম্মুখীন হও, যে প্রশ্নগুলো আসলে তোমাদেরকে তোমার বিষয়বস্তু সম্পর্কে স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা প্রদান করবে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে পরিকল্পনা কি সকল কাজের ভিত্তি? সেকেন্ডটা কি, পরিকল্পনা কি? সেখানে আমি কয়েকটা আন্ডারলাইন করেছি, প্যারালাল আন্ডারলাইন করে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি, তোমাদেরকে কিছু ক্লু দিয়েছি। ইউ আর গিভেন সাম ক্লুজ টু ডিটেক্ট দ্য ফ্যাক্ট, টু আইডেন্টিফাই দ্য রাইট কনসেপশন অর পারসেপশন। উদ্দেশ্য, মিশন, সময় লক্ষ্য এবং বাজেট। আচ্ছা, প্রথম কোয়ারিতে আসি। আমরা দেখেছি যে এমন কোনো কাজ নাই, এমন কোনো বাস্তবতা নাই, এমন কোনো প্রেক্ষাপট নাই যেখানে পরিকল্পনার প্রয়োজন হয় না। সেটা ব্যক্তিগত হোক, সেটা পারিবারিক হোক, সেটা সামাজিক হোক, সেটা রাষ্ট্রীয় হোক কিংবা আন্তর্জাতিক হোক। ঠিক আছে? এই যে বর্তমানে যে করোনাকালীন কঠিন বাস্তবতা, সেই বাস্তবতায় আমরা কি করছি? আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা, আমাদের গবেষকরা কিন্তু পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে একটি কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের জন্য। তো এই যে আমাদের লক্ষ্য, একটি কার্যকর ভ্যাকসিন আমরা আবিষ্কার করব এবং এই কঠিন পৃথিবীকে আমরা এই ভাইরাস মুক্ত করব। তো এটা আসলে কি এক ধরনের লক্ষ্য, এক ধরনের ভিশন, এবং তার জন্য কি আমাদেরকে পরিকল্পনা করতে হচ্ছে না? আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমাদের প্রত্যেকটা দেশে যে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা কি পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যাচ্ছে না? তাহলে বর্তমান চলমান প্রেক্ষাপটে যদি আমরা মূল্যায়ন করি, সেই কঠিন বাস্তবতা থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, সেই প্রাণঘাতী ভাইরাস থেকে যদি মানব সভ্যতাকে রক্ষা করতে হয়, তাহলেও কিন্তু আমাদেরকে পরিকল্পনার মাধ্যমে অগ্রসর হতে হবে। এবং সেই আলোকে কিন্তু পৃথিবী বসে নাই, পৃথিবী এগিয়ে যাচ্ছে। পৃথিবী তার সামর্থ্য অনুযায়ী, তার সক্ষমতা অনুযায়ী বিভিন্ন মেয়াদী, বিভিন্ন প্রকৃতির পরিকল্পনা গ্রহণ করছে, স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী। তো আসো, এই যে ভ্যাকসিন আবিষ্কারের যে প্রচেষ্টা, তাহলে তার পেছনেও কিন্তু আছে একটা সুবিন্যস্ত এবং একটি কার্যকর পরিকল্পনা। দেখো, প্রাথমিক অবস্থায় এই দুঃসময় বা এই ভ্যাকসিন, এই যে ক্রাইসিস টাইমটাকে মোকাবেলা করার জন্য আমরা কিছু প্রতিরোধমূলক পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা স্বাস্থ্যবিধিগুলো নির্ধারিত করেছি এবং সেগুলো অনুসরণের মাধ্যমে আমরা প্রতিরোধমূলক বাস্তবতা দাঁড় করিয়েছি। এটি আমাদের জন্য একটি স্বল্পকালীন এবং চলমান একটা পরিকল্পনা হিসেবে আমরা ভাবতে পারি। তারপরে আমরা একটি আদর্শ, একটি ফলপ্রসূ ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছি এবং তার জন্য প্রতিনিয়ত বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছে। এটা কিছুটা দীর্ঘমেয়াদী হতে পারে, কারণ এখানে অনেক কিছু মূল্যায়ন, অনেক কিছু বিশ্লেষণের বাস্তবতা আছে, অনেক কিছু অ্যাসেসমেন্টের দরকার আছে। আমাদের গবেষণালব্ধ কিছু প্রক্রিয়া ভিত্তিক বাস্তবতা আছে, পদ্ধতিগত বিষয় আছে, যেগুলোকে চূড়ান্তভাবে অনুসরণের জন্য হয়তো আমাদের সময় লাগবে। সেক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী পরিকল্পনার হয়তো আশ্রয় নিয়েছি কি আসলে আমরা পরিকল্পনার মধ্য দিয়েই অগ্রসর হচ্ছি। এটাই সত্য, এটি বাস্তবতা। তাহলে আমি যদি বর্তমান প্রেক্ষাপট, যেটি আমাদেরকে একেবারে অক্টোপাসের মতো আঁকড়ে রেখেছে একটি খোলসের ভেতরে, সেই বাস্তবতাকেও যদি মূল্যায়ন করি, তাহলেও কিন্তু আমরা পরিকল্পনাকে খুঁজে পাই এবং পরিকল্পনার যে বিভিন্ন উপাদানগুলো আছে, পরিকল্পনার যে বিভিন্ন সাব ফ্যাক্টর গুলো আছে, যে সেগমেন্ট গুলো আছে, সেগুলোকেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমরা যদি পরিকল্পনাকে একটু বিশ্লেষণ করি বা ভেঙে বলার চেষ্টা করি, তাহলে কিন্তু উদ্দেশ্য পাবো, লক্ষ্য পাবো, মিশন পাবো, সময় লক্ষ্য পাবো, কিংবা আমরা বাজেট পেয়ে থাকবো। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমরা যদি লক্ষ্যকে একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা কতগুলো কিন্তু সেগমেন্ট পাবো, কতগুলো প্রকারভেদ পাবো। তার মধ্যে আছে উদ্দেশ্য, মিশন, সময় লক্ষ্য এবং বাজেট। আরেকটি বিষয় আছে যেটি আমি উল্লেখ করতে চাই, হয়তো তোমাদের টেস্টে নাই, সেটা হচ্ছে যে কৌশলগত পদক্ষেপ।
বা যেটাকে বলা হয় স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ। স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ, কারণ আমরা জানি যে পরিকল্পনার সাথে কৌশল কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিকল্পনাকে যদি আমি পরিবর্তিত বাস্তবতায় নিশ্চিত করতে চাই, যে কোনো পরিবর্তনশীল বাস্তবতায় যদি পরিকল্পনা থেকে আমরা ফল চাই, তাহলে কিন্তু আমাদেরকে কুশলী হতে হবে এবং আমাদের যে কৌশলগত জায়গাটি সেটি নির্ধারণ করতে হবে। শিক্ষার্থীরা, এবার আসো, আমরা লক্ষ্যের মধ্যে পাচ্ছি হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমি যেখানে পৌঁছে যেতে চাচ্ছি। তো উদ্দেশ্যের সাথে অনেকটা ভিশনের সম্পর্ক আছে, আমি কোথায় যেতে চাই। যেমন বর্তমান প্রেক্ষাপটের আলোকে উদ্দেশ্য কি? যে আমরা একটি শান্তিপূর্ণ, রোগমুক্ত, করোনা মুক্ত বা কোভিড-19 মুক্ত পৃথিবী চাই। এটা আমাদের একটি উদ্দেশ্য। ঠিক আছে? অর্থাৎ আমরা একটি স্থিতিশীল, একটি ভারসাম্যপূর্ণ, সরি ফর ইন্টারাপশন, আচ্ছা, স্যার ক্লাসে আছে, স্যার লাইভ ক্লাসে। জি স্যার, আচ্ছা 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 স্যার। ও সরি, আমি তো বোধহয় প্রস্তুতি নিচ্ছিলাম। আচ্ছা স্যার, লাইভে আছে। সরি ফর ইন্টারাপশন। এখানে লক্ষ্য করো, আমরা লক্ষ্যকে নিয়ে আলোচনা করব। এখানে আলোচনার প্রেক্ষাপটটা হচ্ছে লক্ষ্য। এই লক্ষ্যের মধ্যে আমরা কয়েকটি উপাদান দেখতে পাই, সেটা হচ্ছে যে উদ্দেশ্য, মিশন, সময় লক্ষ্য, বাজেট এবং কৌশলগত পদক্ষেপ। এটি তোমাদের টেক্সটে নাই, কিন্তু আমরা রাজশাহী কলেজের স্টুডেন্টরা একটু অ্যাডভান্স মোডে থাকার চেষ্টা করব। সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে কিন্তু কনসেপচুয়ালিও একটু এগিয়ে থাকতে হবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সার্বজনীন একটা বিষয় যেখানে আমরা পৌঁছাতে চাই, যেটি আমাদের অভিপ্রেত, যেটি আমাদের প্রত্যাশার জায়গা, সেটি হচ্ছে আসলে উদ্দেশ্য। বর্তমান প্রেক্ষাপটে পৃথিবী করোনা মুক্ত, কোভিড-19 মুক্ত একটি পৃথিবী চাচ্ছে এবং একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, রোগমুক্ত বিশ্ব গড়তে চাচ্ছে। এটি আমাদের উদ্দেশ্যের মধ্যে পড়তে পারে। মিশন কি বর্তমান প্রেক্ষাপটে? বর্তমান প্রেক্ষাপটে মিশন কি হতে পারে? মিশন হচ্ছে যে আসলে কর্মপ্রচেষ্টা, এক ধরনের সাধনা বা ব্রত। এটাকে আমরা সাধনা বা ব্রত বলতে পারি। সাধনা বা ব্রত বলতে পারি। ব্রত কি? ব্রত হচ্ছে কমিটমেন্ট, অর্থাৎ আমার যে অঙ্গীকার, সেটাকে আমরা আসলে ব্রত হিসেবে আখ্যায়িত করি। তাহলে উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য কিন্তু আসলে মিশনের প্রয়োজন আছে। মিশন হচ্ছে একটা সুনির্দিষ্ট কর্মপ্রচেষ্টা, অর্থাৎ আমি কোভিড-19 মুক্ত পৃথিবী চাই। সেই পৃথিবী নিশ্চিতকরণের জন্য আমার কি করণীয়, সেই পদ্ধতিগত রূপরেখাটাই আসলে হচ্ছে সেই ঐক্যবদ্ধ, সেই সমন্বিত প্রচেষ্টাটাই হচ্ছে আসলে আমার মিশন। যেমন স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের উদ্দেশ্য কি ছিল? ৭১ সালে দেশকে স্বাধিকারের উপরে ভিত্তি করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পরিণত করা। এটি ছিল আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য। তার জন্য ৯ মাসের আমাদের যে কর্মপ্রচেষ্টা, আমাদের যে ত্যাগ, আমাদের যে সংগ্রাম, সেটি ছিল কিন্তু আমাদের মিশন, মিশন 71। ঠিক আছে? তাহলে স্বাধীনতা অর্জনের বিষয়টি ছিল হচ্ছে আমাদের উদ্দেশ্য, আমাদের মহান একটি লক্ষ্য, এবং সেটি অর্জনের জন্য প্রশিক্ষণ গ্রহণ, কর্মপ্রচেষ্টা গ্রহণ, ধাপে ধাপে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, কৌশলগত ধ্যান ধারণা প্রণয়ন, সমন্বিত প্রচেষ্টা বাস্তবায়ন, যৌথ প্রচেষ্টা বাস্তবায়ন, অগ্রাধিকার ভিত্তিতে কার্য সম্পাদন এবং সব ধরনের কুশলী আচরণই আমাদের মিশনের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমার উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য যা করণীয়, সেটি যদি আমি একটি সাধনা, একটি কমিটমেন্ট, আমি একটি
সুনিয়ন্ত্রিত কাঠামোর মাধ্যমে বাস্তবায়ন করার জন্য সমন্বিতভাবে, ঐক্যবদ্ধভাবে সচেষ্ট হই, তখন সেই কার্যক্রমকে বলা হচ্ছে মিশন। আমরা যেমন, তোমাদের মিশন কি? এই মুহূর্তে তোমাদের অবজেক্টিভ হচ্ছে একটি ভালো রেজাল্ট করা, এইচএসসি তে রাজশাহী কলেজে থেকে একটি ভালো রেজাল্ট অর্জন করা। তার জন্য যে প্রত্যেকটি কর্মপ্রচেষ্টা চলছে তোমাদের আমাদের সমন্বিতভাবে, এগুলো কিন্তু মিশনের অংশ হিসেবে বিবেচ্য। শিক্ষার্থীরা, তাহলে আমরা দুটো প্রেক্ষাপটে বিষয়টিকে ভাবলাম যে আমরা স্বাধীনতা অর্জন করব, এটি আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য, এবং স্বাধীনতা অর্জনের জন্য আমাদের যে 9 মাসের সুনিয়ন্ত্রিত, সুপরিকল্পিত, পদ্ধতিগত যে কর্মকাণ্ড আমরা চালিয়েছি, যে ত্যাগ আমরা করেছি, সেই অঙ্গীকার, সেই প্রমিসরি অ্যাকশনসটা, কোর্স অফ অ্যাকশনসটাকে আমরা আসলে মিশন বলতে পারি। বর্তমান করোনা আক্রান্ত পৃথিবীকে মুক্ত করাটা হচ্ছে আমাদের লক্ষ্য বা আমাদের উদ্দেশ্য, এবং তার জন্য সমস্ত কর্মপ্রচেষ্টা, সমস্ত গবেষণা, সমস্ত পদ্ধতিগত বিবেচনা, সমস্ত কোর্স অফ অ্যাকশনস, সমস্ত অ্যাপ্লিকেশনস লেভেল, সেগুলোকে একত্রিতভাবে আমরা মিশন হিসেবে আখ্যায়িত করতে পারি। তাহলে মিশনকে আমরা বলতে পারি যে পার্টিকুলার কোর্স অফ অ্যাকশন। মিশন ইজ নাথিং পার্টিকুলার কোর্স অফ অ্যাকশন। এই কোর্স অফ অ্যাকশন, এই শব্দটাকে তোমরা নোট ডাউন করো, ঠিক আছে? যেটাকে আমরা বাংলায় বলতে পারি যে সমন্বিত, সমন্বিত বা সুনির্দিষ্ট কর্মপ্রচেষ্টা। শিক্ষার্থী, when our action is on a particular course of action, then it is called the mission. তাহলে মিশন হতে গেলে সেখানে একটি ছক থাকতে হবে, সেখানে একটি সুনির্দিষ্ট কাঠামো বা রূপরেখা থাকতে হবে, ঠিক আছে? আমাদের রাষ্ট্রীয় মিশন, ভিশন কি ছিল? যে আমরা একটি সুখী, সমৃদ্ধ, আমরা একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলব। এর জন্য আমাদের কি ছিল? মিশন 2020, মিশন 41, বা সামনের আরো কিছু সময় ভিত্তিক মিশন আমরা প্রতিষ্ঠা করতে পারি বা রাষ্ট্র করে যাচ্ছে। এটি অবশ্যই একটি সুখকর, ইতিবাচক এবং স্বপ্নের সোপান। তাহলে উদ্দেশ্যের মধ্যে থাকে আমার এক ধরনের ড্রিম, আমার এক ধরনের প্রত্যাশা, আমার এক ধরনের স্বপ্ন, আমার এক ধরনের আকাঙ্ক্ষা। আর মিশন যেটা, সে তার ভিতরে থাকে সেই স্বপ্ন পূরণের জন্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে আমার সাধনা, আমার ত্যাগ, আমার প্রায়োগিক ক্ষমতা, আমার বাস্তবায়নের রূপরেখা, আমার সমন্বিত কর্মপ্রচেষ্টা, সেটাই হচ্ছে মিশন। সময় লক্ষ্য, সময় লক্ষ্যটাকে বলা হচ্ছে যে টাইম বেসড টার্গেট। টাইম বেসড টার্গেটের মধ্যে আমরা কোনটিকে আনতে পারি? অর্থাৎ টার্মটা থেকেই বোঝা যাচ্ছে যে এখানে সময়ের একটি প্রেক্ষাপট আছে। যদিও পরিকল্পনা সময় কেন্দ্রিক, এটিও পরিকল্পনার একটি বৈশিষ্ট্য, কিন্তু সময় লক্ষ্যটা হচ্ছে যখন আমরা একটি লক্ষ্যকে, আমরা একটি পূর্ব নির্ধারিত লক্ষ্যকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করব, তখনই কিন্তু সেটি সময় লক্ষ্যে পরিণত হবে। যেমন আগামী 5 বছরের মধ্যে রাষ্ট্র কোথায় যাবে, রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনা কোথায় যাবে, সেটিও একটি সময় লক্ষ্য হতে পারে। অথবা আজকে 2020 সালে আমরা যে পরিকল্পনা গ্রহণ করছি, সেটি আমরা কত সালের মধ্যে অর্জন করতে পারি, এরকম একটি সুনির্দিষ্ট সময় কেন্দ্রিক ভাবনাই হচ্ছে আসলে আমাদের সময় লক্ষ্য বা টাইম বেসড টার্গেট। যেমন বর্তমান
2020-এর যে কঠিন বাস্তবতায় আমরা যে সমস্ত পরিকল্পনা করছি সেটি আমরা আগামী 2021 বা কত দ্রুততার সাথে বাস্তবায়ন করতে পারি সেই সময়সীমাটাই হচ্ছে আসলে আমাদের সময় লক্ষ্য বা টাইম বেসড টার্গেট। শিক্ষার্থীরা, তাহলে এখানে একটি সময় কেন্দ্রিকতা থাকবে, একটি সুনির্দিষ্ট সময়সীমা থাকবে, যার মধ্য দিয়ে আমরা আমাদের পূর্ব নির্ধারিত লক্ষ্য বা উদ্দেশ্যটি অর্জন করার চেষ্টা করব। এরপরে আসো বাজেট। বাজেটটা কি? বাজেটের কথা তো আমরা অনেক শুনেছি। বাজেটের কথা অলমোস্ট সবাই শুনেছ, বা ইটস এ কমন টার্ম। আমাদের দেশের বাজেট হয় জুন জুলাই মাসের দিকে, তাই না? সেই বাজেটটা আলোচনা হয়, বাজেট নিয়ে সংসদে ডিবেট হয়, সেই বাজেট পাস হয়, ঠিক আছে? সেটি শুধু বাংলাদেশের নিয়ে নয়, প্রতিটি দেশেই কিন্তু বাজেট হচ্ছে। তাহলে বাজেট হচ্ছে একটি আর্থিক পরিকল্পনা। বাজেট কি? একটি আর্থিক পরিকল্পনা, যার ভেতরে রাষ্ট্রীয় আয় ব্যয়ের খাতগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়। ঠিক আছে? তাহলে বাজেটের মধ্য দিয়ে আমরা আসলে একটি আর্থিক পরিকল্পনাকে বাস্তবায়িত করি, যার একটি সুনির্দিষ্ট আর্থিক বছর থাকে, আর্থিক সময়সীমা থাকে, আর্থিক মানদণ্ড থাকে, যেখানে আমরা আসলে ইন ডিটেলস জানতে পারি যে আমাদের কি কি আয়ের উৎস আছে, কি কি ব্যয়ের খাত আছে। অর্থাৎ পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আয়ের উৎসগুলো কি কি হতে পারে এবং সেগুলো বাস্তবায়নের প্রয়োজনে যে সমস্ত ব্যয় নির্বাহ করতে হবে তার কি কি খাত আছে সেগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে একটি ধারাবাহিক ছক, একটি সুবিন্যস্ত ছক প্রস্তুত করাকে আমরা আসলে বাজেটীয় প্রণালী বলে থাকি বা বাজেটিকরণ বলে থাকি। তাহলে বাজেট আর কিছুই নয়, বাজেট হচ্ছে একটি আর্থিক পরিকল্পনা বা আর্থিক স্ট্র্যাটেজিক্যাল অ্যাপ্রোচ, যার মধ্যে কিছু কৌশলগত ভাবনা তো অবশ্যই থাকবে। অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে ব্যয় সাশ্রয়ের দিকটা বিবেচনা করি, অনেক ক্ষেত্রে উন্নয়ন বাজেটকে সীমিত করি, অথবা উন্নয়ন বাজেটকে ত্বরান্বিত করার জন্য আরো গতিশীল পদক্ষেপ গ্রহণ করি। তো এই রকম একটি ভারসাম্যপূর্ণ আর্থিক পরিকল্পনাই হচ্ছে বাজেট, যেটি একটি রাষ্ট্রের জন্য প্রয়োজন, একটি প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন এবং আন্তর্জাতিক পরিসরে প্রতিটি সংগঠনের জন্যই কিন্তু প্রয়োজন। বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেটের মধ্য দিয়ে আসলে বাংলাদেশের আগামী দিনের উন্নয়ন ভাবনা, উন্নয়ন প্রতিচ্ছবি, আমাদের সামর্থ্য, আমাদের সক্ষমতা, আমাদের আয় ব্যয়ের খাত, আমাদের বাণিজ্য চক্র, আমাদের মুদ্রানীতি, অর্থনীতি, সেগুলোর একটি সুদূর প্রসারী প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাই। তো বাজেট হচ্ছে আর কিছুই না, এটি একটি আর্থিক পরিকল্পনা, এটা ফিনান্সিয়াল প্ল্যানিং, যার মধ্যে ইন ডিটেলস সমন্বিতভাবে আয় এবং ব্যয়ের একটি ধারাবাহিক ছক পাশাপাশি অবস্থান করে এবং যেটি অবশ্যই একটি ভারসাম্যপূর্ণ প্ল্যাটফর্মের উপরে প্রতিষ্ঠিত। কৌশলগত পদক্ষেপ, আমি বলেছিলাম যে এটা অনেকের টেক্সটেই নাই, তারপরে আমি এটা আলোচনা করব। in order to enrich your perception level, কৌশলগত পদক্ষেপ হচ্ছে যে আমার লক্ষ্য বাস্তবায়নের জন্য অনেক অনাকাঙ্ক্ষিত, অনেক পরিবর্তনশীল বাস্তবতা কিন্তু আমাদের সামনে চলে আসে। সেই পরিকল্পনা, সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সমূহ কিংবা সেই যে দ্বান্দ্বিক অবস্থান সমূহ বা সেই কোনো নেতিবাচক প্রেক্ষাপট হঠাৎ করে আমাদের সামনে এসেই গেল, সেটাকে মোকাবেলা করার জন্য অবশ্যই আমাদেরকে একটি কৌশলগত ভাবনা ভেবে রাখতে হবে, যেটি আমাকে আমার মূল লক্ষ্যে অর্জনের ক্ষেত্রে সাহায্য করবে, মূল পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সাহায্য করবে। আজকে 2020 সালের যে প্রতিকূল বাস্তবতা, এটি কিন্তু অনেকেরই অজানা ছিল, কিন্তু তারপরেও এই আশঙ্কার বিষয়টি মাথায় রেখে যেটুকু আগাম প্রস্তুতি আমাদের ছিল বা এখনো আছে, সরকার সচেষ্ট আছে, সেই সংক্রান্ত ভাবনাটাই আসলে একটি কৌশলগত, একটি সিচুয়েশনাল প্ল্যানিং আমরা বলতে পারি
বা সিচুয়েশনাল স্টেপ মেকিং আমরা বলতে পারি। ফলে বাংলাদেশ কিন্তু এই কঠিন বাস্তবতা খুব সামর্থ্যের সাথে, যোগ্যতার সাথে মোকাবেলা করছে, এই বিষয়ে কারো দ্বিমত নেই। তাহলে কৌশলগত পদক্ষেপ বা ভাবনাটি হচ্ছে আমার পরিবর্তনশীল, আমার প্রতিকূল, আমার নেতিবাচক বাস্তবতা সমূহ মোকাবেলা করার জন্য যে উপযুক্ত, যে সময় উপযোগী চিন্তা ভাবনা, সেটাই হচ্ছে আমাদের কৌশলগত বা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ অফ অবজেক্টিভ। তাহলে কৌশলগত পদক্ষেপ বা ভাবনাটাকে যদি তুমি তোমার পরিকল্পনার অন্তর্ভুক্ত করতে পারো, তার সুফল কি? তার সুফল হচ্ছে যে আমরা মাঝপথে হোঁচট খাবো না, আমরা যে কোনো প্রতিকূল বা কঠিন বাস্তবতা সহজভাবে মোকাবেলা করতে পারবো এবং যে কোনো বাস্তবতায় আমাদের লক্ষ্য অর্জন সুনিশ্চিত হবে। এই বিষয়টি আমাদের জন্য একটি সহায়ক উপাদান হিসেবে বা সহায়ক একটি অনুষঙ্গ হিসেবে কাজ করে। কাজে দিস ইজ ভেরি ভেরি নেসেসারি অর ক্রুশিয়াল টু হ্যাভ সাম strategic approach in order to or with a view to implementing the planning process and attaining the predetermined objective or target. তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আশা করি তোমাদের সমস্ত চেষ্টা, সমস্ত ত্যাগ, সমস্ত কর্মপ্রচেষ্টা সফল হবে। তোমরা তোমাদের যে লক্ষ্য, তোমাদের যে মিশন, তোমাদের যে ভিশন আছে, সেটি তোমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবে এবং তোমরা যা শিখছো, তোমাদের যেটা শেখানো হচ্ছে, সেটার মাধ্যমে তোমরা এই কঠিন সময়কে মূল্যায়ন করতে পারবে, মোকাবেলা করতে পারবে এবং আগামী সময়গুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে। আমরা পরবর্তী দিনে এই বিষয়গুলো নিয়ে আরো ধারাবাহিক আলোচনা করব, কিন্তু একটি বিনীত অনুরোধ থাকছে যে তোমরা কম্পারেটিভ কিছু টেক্সট আলোচনা করো, যে টেক্সটগুলো তোমাদের জন্য সাপ্লিমেন্টারি হবে। একটি টেক্সটের উপর বেস না করে তোমরা যদি অনেকগুলো টেক্সট নিয়ে আলোচনা করো কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে ইন্টারেক্টিভ হও, সেক্ষেত্রে তোমরা অনেক বেশি সুফল পাবে। তো ধন্যবাদ শিক্ষার্থীরা, সবার মঙ্গল কামনা করছি। হোপফুল ফর দ্য বেস্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।